সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় আখতারুজ্জামান ইলিয়াস রচিত জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পগ্রন্থ থেকে নেওয়া একাদশ-দ্বাদশ শ্রেণীর রেইনকোট গল্পটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা হলো ভয়কে জয় করে সাহসের গভীরে ডুব দেওয়ার এক মনস্তাত্ত্বিক জার্নি। তো চলুন এই অসাধারণ রূপান্তরের গল্পটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা চলে যাই ১৯৭১ সালের এক বর্ষার দিনে। ঢাকায় তখন ঝমঝম করে বৃষ্টি নামছে, অবিরাম। কিন্তু এই বৃষ্টিটা শুধু সাধারণ বর্ষার বৃষ্টি না, এটা যেন পুরো শহরের উপর নেমে আসা ভয়ের একটা ঠান্ডা ভেজা চাদর। চারদিকে টেনশন, অনিশ্চয়তা, একটা চাপা আতঙ্ক, সবকিছু যেন এই বৃষ্টির শব্দের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল। আচ্ছা, যখন চারপাশের সবকিছু ভয়ে একেবারে ছোট হয়ে আসে, তখন সাহসটা আসলে আসে কোত্থেকে? এই গল্পটা আমাদের ঠিক সেই জার্নিটাতেই নিয়ে যাবে। আমরা দেখব কিভাবে একজন সাধারণ, কিছুটা ভীতু মানুষ একটা মামুলি রেইনকোটকে আশ্রয় করে নিজের ভেতরের অসীম শক্তিকে খুঁজে পায়। গল্পের মূল চরিত্র নুরুল হুদা। তিনি ঢাকা কলেজের কেমিস্ট্রির একজন লেকচারার, একদম সাধারণ একজন মানুষ। তার জগৎটা খুব ছোট, খুব নিয়ন্ত্রিত। মিলিটারি শাসনে থাকা একটা শহরে তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক টিকে থাকতে হবে। একবার ভাবুন তো, তখনকার ঢাকার পরিস্থিতি। একদিকে মিলিটারির বুটের শব্দ, যখন তখন গুম হয়ে যাওয়ার ভয়, রাজাকারদের নজরদারি। আর অন্যদিকে নুরুল হুদার বেঁচে থাকা স্ট্র্যাটেজি, মানে তার এই কৌশলগুলো কিন্তু কাপুরুষতা না, বরং এরকম একটা ভয়ঙ্কর পরিবেশে টিকে থাকার জন্য এটা ছিল একটা স্মার্ট চেষ্টা। তিনি চেয়েছিলেন একদম অদৃশ্য থাকতে, কারণ তখন সবার চোখে পড়াটাই ছিল সবচেয়ে বড় বিপদ। কিন্তু এই অদৃশ্য থাকার চেষ্টাটা আর টিকল না। একদিন দরজায় কড়া নাড়ল কঠিন বাস্তবতা। মিলিটারি নয়, কিন্তু খবর এলো কলেজের প্রিন্সিপাল ডেকেছেন। কারণটা কি? কলেজের কাছেই এক মিলিটারি ক্যাম্পের পাশে বোমা পড়েছে। ব্যাস, তার এতদিনের সাবধানে গুছিয়ে রাখা নিরাপদ জগৎটা এক মুহূর্তেই যেন কেঁপে উঠল। আর ঠিক এই জায়গা থেকেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করে। চলুন দেখি নুরুল হুদার এই বদলে যাওয়ার পেছনে আসল কারণটা কি ছিল। মিন্টু, মানে তার শ্যালক, একজন মুক্তিযোদ্ধা, যুদ্ধে গেছে দেশ স্বাধীন করবে বলে। আর এই পরিচয়টাই নুরুল হুদার জন্য একটা অস্বস্তির ব্যাপার, কারণ মিন্টু মানেই সাহস, মিন্টু মানেই প্রতিবাদ, ঠিক যে জিনিসগুলো নুরুল হুদা সবসময় এড়িয়ে চলেন। তাই মিন্টুর রেইনকোটটা পরার প্রস্তাবটা তার কাছে শুধু একটা পোশাক পরার মতো সহজ ছিল না, এর চেয়েও অনেক বড় কিছু ছিল। আসলে এই রেইনকোটটা কোনো সাধারণ রেইনকোট ছিলই না, এটা ছিল সাহসের একটা বর্ম, প্রতিরোধের একটা পরিচয়। এটা এমন একজনের পোশাক যে ভয়কে পাত্তা না দিয়ে নিজের পথ নিজেই বেছে নিয়েছে। অনেক দ্বিধা নিয়েও নুরুল হুদা শেষ পর্যন্ত রেইনকোটটা পরলেন। আর ঠিক সেই মুহূর্ত থেকেই তার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসা শুরু হলো। এই মুহূর্তটা গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার নিজের ছেলের চোখে সে আর ভীতু লেকচারার নুরুল হুদা নয়, সে একজন মুক্তিযোদ্ধা। নিজের সন্তানের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতিটা যেন তার ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটাকে এক ঝটকায় জাগিয়ে দিল। যে পরিবর্তনটা একটা অভিনয় দিয়ে শুরু হয়েছিল, সেটাই যেন আস্তে আস্তে সত্যি হতে শুরু করল। বাইরে কনকনে ঠান্ডা বৃষ্টি, কিন্তু রেইনকোটটার ভেতরে একটা অদ্ভুত ওম। এই উষ্ণতাটা কিন্তু কাপড়ের না, এটা ছিল মানুষের। এটা ছিল একটা নতুন পরিচয়ের ওম, একটা আদর্শের সাথে নিজেকে মেলাতে পারার অনুভূতি। যে ভয়টা তাকে এতদিন ধরে ঠান্ডা করে রেখেছিল, সেই ভয়টাই যেন এই উষ্ণতার কাছে হার মানতে শুরু করল। তো এই নতুন পরিচয়টা নিয়ে নুরুল হুদা যখন রাস্তায় নামলেন, তার চারপাশের দুনিয়াটাও যেন পাল্টে যেতে শুরু করল। চলুন দেখি এই পরিবর্তনটা তাকে কোথায় নিয়ে যায়। বাসের এই জার্নিটা ছিল তার নতুন পরিচয়ের একটা পরীক্ষা। জীবনে প্রথমবারের মতো সে দেখল মানুষ তাকে ভয় পাচ্ছে। যারা এতদিন অন্যদের ভয় দেখিয়ে বেড়াতো, সেই দালাল টাইপের লোকেরাই তাকে দেখে কেটে পড়ছে। এমনকি মিলিটারি চেকপয়েন্টেও সে একদম নির্ভীক।
সোজা সৈন্যের চোখের দিকে তাকিয়ে থাকা, এই সাহসটা তো কয়েক ঘন্টা আগের নুরুল হুদার কাছে কল্পনারও বাইরে ছিল। কিন্তু এই যাত্রাটা তাকে সোজা নিয়ে গেল বিপদের একেবারে কেন্দ্রে, এমন এক জায়গায় যেখানে তার এই নতুন পাওয়া সাহসটা সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়বে। কলেজে পৌঁছানোর পরেই তাকে আরেকজন অধ্যাপককে ধরে নিয়ে যাওয়া হলো। অভিযোগ কি? সে নাকি মুক্তিযোদ্ধাদের সহযোগী। শ্রমিকের বেশে যারা কলেজে অস্ত্র এনেছিল, নুরুল হুদা তাদের সাহায্য করেছে। ভাবা যায়, যে পরিচয়টা সে একটু আগে রেইনকোটের ভেতরে অনুভব করছিল, সেটাই এখন তার বিরুদ্ধে একটা জ্বলজ্বন্ত অভিযোগ। জিজ্ঞাসাবাদের সময় মিলিটারিরা তার গা থেকে রেইনকোটটা খুলে নিল, কিন্তু তারা শুধু কাপড়টাই খুলতে পারল। ততক্ষণে রেইনকোটের যে স্পিরিট, যে চেতনা, সেটা তার সত্তার সাথে একদম মিশে গেছে। বাইরের বস্তুটা চলে গেল, ভেতরের শক্তিটা কিন্তু তার সাথেই রয়ে গেল। আর এটাই তার বদলে যাওয়ার চূড়ান্ত প্রমাণ। যখন তার উপর চাবুকের আঘাত পড়ছে, তখন তার মনে হচ্ছে আঘাতটা তার গায়ে লাগছে না, লাগছে মিন্টুর রেইনকোটের ওপর। সে যেন তার শরীর থেকে মনটাকে পুরোপুরি আলাদা করে ফেলেছে। যে প্রতীকটা সে পড়েছিল, সেটাই এখন তার বাস্তবতা হয়ে গেছে। আর নির্যাতনটা হয়ে গেছে বৃষ্টির ফোঁটার মতো সাধারণ। এই নির্যাতনের মুখে সে কিন্তু আর নিজেকে বাঁচানোর চেষ্টাই করল না। উল্টো সে মুক্তিযোদ্ধাদের পরিচয়টাকে পুরোপুরি নিজের করে নিল। সে স্বীকার করল যে সে মুক্তিযোদ্ধাদের আস্থানা চেনে, কিন্তু সেই তথ্যটা সে মিলিটারিতে দিল না। এই যে চুপ থেকে প্রতিরোধ করা, এটাই ছিল তার আসল জয়। হয়তো শারীরিকভাবে সে হেরে যাচ্ছিল, কিন্তু মানসিকভাবে, নৈতিকভাবে সে তখন একজন বিজয়ী মুক্তিযোদ্ধা। তাহলে রেইনকোট গল্পটার শেষে আমাদের কোন প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দেয়? আচ্ছা, আসল সাহসটা আসে কোথা থেকে? এটা কি আমাদের ভেতরেই ঘুমিয়ে থাকে, জেগে ওঠার জন্য শুধু একটা প্রতীকের অপেক্ষা করে? নাকি সাহসও একটা অভিনয়ের মতো, যা করতে করতে একসময় আমাদের সত্যিটা হয়ে দাঁড়ায়? আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।